হোসেন মোহাম্মদ এরশাদ আমার মনে হয় বাংলাদেশের আজকে যে বাংলাদেশ দেখা যাচ্ছে যার উন্নয়ন যতটুকু হয়েছে তার একটা বীজ উনি বপন করেছেন সেই হিসেবে উনি উন্নয়নের উপকার। আর বাংলাদেশের জন্মের পর থেকে সংস্কারমূলক কাজ যেটা দরকার ছিল দীর্ঘদিন থেকে মানুষের আকাঙ্ক্ষা ছিল, যেসব কারণে এই মানুষ মুক্তিযুদ্ধ করেছে, স্বাধীনতা যুদ্ধ করেছে, এগুলো বাস্তবায়নেও উনি একেবারে অগ্রণী শুধু নন, কার্যকর ভূমিকা নিয়ে এগিয়ে গেছেন। ওনার 8.5 বছরের মতো শাসনকালে অনেক কিছুই উনি করতে চেয়েছেন, অনেক কিছু করে গেছেন, অনেক কিছু করে গেছিলেন, পরবর্তীকালে এটাকে নষ্ট করা হয়েছে, অনেক কিছু উনি করে যেতে পারেননি। সেগুলো আমরা সামনের দিকে যেগুলো উনি করে গিয়েছিলেন সেগুলোকে আমরা যেন আরো বেশি টিকে থাকে এবং ভালো মতো সুফল জনগণ পায়। যেগুলো উনি করে যেতে পারেননি ওগুলো যেন আমরা সামনের দিকে করতে পারি, তার জন্য আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যেগুলোকে পরিবর্তন করা হয়েছে সেগুলো আবার যাতে ওনার যেরকম পরিকল্পনা সেরকমভাবে বাস্তবায়িত হয়, তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। কতগুলো কথা, যেমন আমরা বৈষম্যের কারণে এই প্রথমে স্বায়ত্তশাসনের জন্য বাংলাদেশের জনগণ যুদ্ধ করেছে, পরবর্তীকালে স্বায়ত্তশাসন আন্দোলনের মাধ্যমে না হওয়াতে যুদ্ধ করে নিজের দেশ করেছে এই বৈষম্য থেকে দূর করার জন্য। এই বৈষম্যের কিন্তু একটা বড় ভূমিকা রেখেছিল আমাদের ভাষা আন্দোলন। শহীদ দিবস যেটা আমরা পালন করি, এটা শুধু ভাষার প্রতি ভালোবাসার জন্য নয়, ভাষার মাধ্যমে বাঙালি জাতিকে যে বৈষম্য স্বীকার করার ব্যবস্থা করেছিল, রাষ্ট্রভাষার স্বীকৃতি না দিয়ে, যাতে করে অফিসিয়াল কাজকর্ম সরকারিভাবে পর্যায়ে যে কোনো ধরনের সুযোগ সুবিধা বা ব্যবসা এগুলোতে যাতে বাঙালিরা পিছিয়ে যায়, তার জন্য বাঙালিদের যে বাংলা ভাষা যে তাদের মাতৃভাষা সেটাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়নি। তখন আন্দোলন হয়েছে। এই আন্দোলনটা হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, এবং এটার যে আত্মহুতি দেওয়া হয়েছে সেটা হলো বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে আত্মহিতের প্রতীক, এবং এই শহীদ মিনার, এই শহীদ দিবস। তো সেইটা পরবর্তীকালে কিন্তু যখন দেখা গেল স্বাধীনতার পরে রাষ্ট্রভাষা বাংলা থাকলেও ইংরাজির প্রচলন ছিল ব্যাপক, এবং সরকারি চাকরি যেটার জন্য ভাষা আন্দোলনটা করা হয়েছিল যে সাধারণ সবাই যেন সমানভাবে সুযোগ পায়, বৈষম্য না হয়। দেখা গেল গ্রামে গঞ্জে মানুষ ইংলিশ মিডিয়ামে পড়ার সুযোগ নেই, তারা ভালো করতে পারছে না, যেহেতু চাকরিতে গেলে সব ফাইলপত্র থেকে শুরু করে সব ইংরাজিতে করতে হয়, সবকিছু প্রেজেন্টেশন হয় ইংরাজিতে, সরকারি কাজকর্ম রাষ্ট্রভাষা বাংলা শুধু নামে মাত্র ছিল। সেটার জন্য উনি তখন রাষ্ট্রভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়ার জন্য আইন করেছিলেন, এবং আইনের মাধ্যমে বাধ্যবাধকতা করা হয়েছে, কেউ না মানলে শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছিল, এবং সব জায়গায় অর্ডার দিয়ে, এমনকি আর্মিদের পুলিশদের যে ডেজিগনেশন থেকে শুরু করে তাদের যে কমান্ড করা হয়েছে লেফট রাইট যেটা আমরা করতাম, সেগুলো পর্যন্ত উনি বাংলায় কনভার্ট করেছিলেন, প্রত্যেকটি সাইনবোর্ড চেঞ্জ করে দিয়েছিলেন, এবং ফাইলের মধ্যে বাংলা ইংরাজি লিখলে শাস্তি দেওয়া হবে শুধু বিদেশের কমিউনিকেশন ছাড়া, এইসব করে বাংলা ভাষাকে স্ট্যাবলিশ করেছিলেন। বাংলা ভাষার প্রতি মমতা, তার চেয়ে বড় কথা হলো বৈষম্য মুক্ত সমাজ করার জন্য, যেটার কারণে বাংলা ভাষা যতদিন রাষ্ট্রভাষার মর্যাদা সঠিক করতে পায়নি, বাস্তবায়িত হয়নি, ততদিন পর্যন্ত এই বৈষম্যটা ছিল। তা উনি এটা চালু করে গেছেন, এগুলো হলো ওনার সাফল্য। উনি ওষুধ নীতি করে গেছেন, এখন দেখা যাচ্ছে ওষুধ নীতির যে মূল চেতনা ছিল অনেক ক্ষেত্রেই অনেক আইটেম ওর থেকে বাদ দিয়ে যারা বড় বড় ব্যবসায়ী মাল্টি ন্যাশনাল কোম্পানিজ তাদের স্বার্থের জন্য আবার অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। আমরা চাই যে আমাদের এগুলোকে আবার সঠিক জায়গায় নিয়ে আসা। এই যে উপজেলা পদ্ধতি উনি করেছিলেন, ব্যাপকভাবে একটা সংস্কার আমি মনে করি, যেটা আমাদের শাসন ব্যবস্থার পদ্ধতির একটা সংস্কার, যে গ্রাসরুট তৃণমূল পর্যায় পর্যন্ত জনগণের জবাবদিহিতামূলক সরকার, যেটা আমাদের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে 59 এবং 60 মনে হয়, সেটাকে কিন্তু একবার বঙ্গবন্ধু করেছিলেন, এটা এই গভর্নার সিস্টেম, কিন্তু উনি এটা বাস্তবায়িত করতে পারেননি ওনার জীবদ্দশা। ইনি এসে উপজেলা করে এটা বাস্তবায়িত করে এটাকে কার্যক্রম ভাবে এটা যে সফল, এবং এটার চেয়ে যে মানুষ উপকৃত হয়, শাসনের নামে যে শোষণ হয় না, শাসনের নামে যে সেবা হতে পারে, এবং সেবাটা যে দিতে বাধ্য করা, এবং সরকারি কর্মকর্তা যে জনগণের কাছে সেবক, এটাকে প্রমাণ করার জন্য সকলকে উপজেলা চেয়ারম্যানদের অধীনে দিয়েছিলেন, এবং তাদেরকে জবাবদিহিতা করেছিলেন। তারা না করলে তাদের তাদের সার্ভিস রেকর্ড, যেটা তাদের মূল্যায়নটা তারা করার অধিকার দেওয়া হয়েছিল। এখন এগুলোকে না, এখন এই বর্তমান সরকার যত গণতন্ত্রের কথা বলুক, এই যে উপজেলা পদ্ধতিতে বাতিলের মাধ্যমে প্রথম বিএনপি, পরবর্তীকালে আওয়ামী লীগ চালু করলো, বিএনপি বাতিলই করে দিল। ওই আবার ঔপনিবেশিক শাসনের মাধ্যমে শোষণ, শাসনের মাধ্যমে লুণ্ঠন, এটা করার জন্য সেন্ট্রালাইজ সিস্টেম, এটাকে চালু করার জন্য বিএনপি এটাকে বাতিল করে আবার পুরানো সিস্টেম চালু করলো। আওয়ামী লীগ জনগণের চাপে, জনগণের দাবির মুখে এটাকে পুনর্জীবিত করার পরও নিজেদের যে ওই
যে শাসনের নামে শোষণ এবং লুণ্ঠন এই পদ্ধতি চালু রাখার জন্য উপজেলা পদ্ধতি শুধু নামে মাত্র দেওয়া হলো, সেখানে সুযোগ সুবিধা সবকিছু রাখা হলো না, উপজেলা চেয়ারম্যানদেরকে ছোটো জগন্নাথ করে রাখা হলো। এগুলোর বিপক্ষে আমরা অবস্থান নিয়েছি। আমরা চাই জনগণের যারা প্রকৃত সেবা দেওয়ার জন্য, যেন প্রশাসন কাজ করে দেওয়ার জন্য উপজেলা পদ্ধতি যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন হয়, এটাতে আমরা কাজ করে যাব। এরকম প্রতিটি ক্ষেত্রে উনি বিভিন্ন জায়গায়, যেমন হাইকোর্টের বেঞ্চ বিভিন্ন জায়গায় উনি ট্রান্সফার করেছেন। এখন হাইকোর্টে গেলে 2-4 লক্ষ টাকা হাতে না নিয়ে গেলে কোনো খালি চাওয়া যায় না। এটা আমাদেরকে যারা ভুক্তভোগী, আমি নিজেও কিছুটা ভোগ করলাম, সামান্য মামলা 2-4-5 লক্ষ টাকা ছাড়া হাইকোর্টের বারান্দায় যাওয়া যায় না। সাধারণ লোক 2-4-5 হাজার টাকার লোক কোনোদিন এখানে চিন্তাই করতে পারে না, কিন্তু উনি ব্যবস্থাটা করেছেন। যে কোনোভাবে হোক আইনের মারফত যেতে হয়নি, আইনকে সেভাবে করার সুযোগও আছে। আমাদের মনে করি যে এইসব হাইকোর্ট ফেসিলিটিগুলো উনি যেগুলো দিয়েছিলেন বিভিন্ন জায়গায়, এগুলো আবার আসা উচিত। এই ধরনের বিভিন্ন ধরনের উনি আরেকটা যুগান্তকারী একটা সুপারিশ দিয়ে গেছেন, যেটা আমরা অফিসিয়ালি সংসদে এবং আমরা আমাদের এই ইশতেহারে দিয়েছিলাম, এবং আমি নির্বাচন কমিশনের চিঠি দিয়ে জানানো হয়েছিল অফিসিয়ালি, যে নির্বাচন ব্যবস্থাকে যদি আমাদের যেটা এখন মডার্ন কনসেপ্ট আনুপাতিক হারে প্রতিনিধিত্ব, এটার অনেক ধরনের সিস্টেম আছে। এটার একটা সিস্টেম কিন্তু আমরা ব্যবহার করি আমাদের মহিলা এমপিদের জন্য, যদিও এটা খুব মানুষের এটা ফিল করে না। সার্বিকভাবে যদি করা যায়, এটা আমাদের দেশের যে যে সমস্যা এখন নির্বাচন ব্যবস্থা নিয়ে, যেটা সম্পূর্ণ ভেঙে পড়েছে, সেই ভেঙে পড়াটা অবশ্য খালি এটার মাধ্যমে ঠিক করা যাবে তা নয়, এটা রাজনৈতিক সদিচ্ছার দরকার আছে। তারপরেও এই জিনিসটি এই অনেক ক্ষেত্রে নির্বাচনকে অনেক সুষ্ঠু করার সুযোগ সুবিধা সৃষ্টি করতে পারে। এটা আমরা একটা সাজেশন দিয়েছিলাম, এগুলো আমরা চাই। উনি বলেছিলেন যে এখন মানে ঢাকা শহরের উপর এত চাপ পড়ে গেছে, সমস্ত অফিস আদালত একটা পিয়নের এখান থেকে ওখানে ট্রান্সফার করার জন্য সবাই ঢাকায় তদবির করতে হয়। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঢাকায় গিয়ে প্রতিদিন যাচ্ছে আসে, এগুলো অপচয়, এবং এগুলো বেশিরভাগ সময় মানুষের সেবাটা পাচ্ছে না। এগুলোকে উনি প্রদেশ করে আস্তে আস্তে বিকেন্দ্রীকরণ করার জন্য একটা প্রস্তাব উনি দিয়েছিলেন ওনার অভিজ্ঞতা থেকে। উনি দীর্ঘদিন দেশ শাসন করেছেন, তার আগে উনি উচ্চ পর্যায়ে দেশ পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন, বিভিন্নভাবে দেখেছেন, ওনার লেখাপড়া ছিল, উনি নিয়ে স্টাডি করেছেন। উনি বলেছেন বাংলাদেশকে বিভাগ করে বিভিন্ন জায়গায় যদি কাজগুলোকে আমরা ছড়িয়ে দিতে পারি, যদি বিকেন্দ্রীকরণ করতে পারি প্রশাসনটাকে, তাহলে অনেক ক্ষেত্রেই আমাদের সুষ্ঠু উন্নয়ন হতে পারে, সমতাভিত্তিক উন্নয়ন হতে পারে। আমরা যেটা সেন্ট্রালি ঢাকা শহর হঠাৎ করে ইউরোপের মতো হয়ে যাচ্ছে, কোনো কোনো জায়গায় একেবারে নিচে চলে যাচ্ছে। এই ধরনের বৈষম্যটা তাকে দূর করা দরকার। এগুলো অনেকগুলো প্রজেক্ট ওনার, যেগুলো উনি করে গেছিলেন, কতগুলো উনি সফলভাবে বাস্তবায়িত করে গেছেন, এখনো চালু আছে, যেমন বাংলা ভাষাটা। আবার অনেকগুলো উপজেলা করে গেছিলেন যেটা এখন নাই। আবার অনেকগুলো উনি করতে চেয়েছিলেন, করতে পারেননি, যেমন বললাম যে একটা এই প্রাদেশিক প্রাদেশিক পদ্ধতি শাসন ব্যবস্থা, এই ধরনের আরো অনেক কিছু আছে, বলে শেষ করা যাবে না। এরশাদ সাহেবের কর্মকাণ্ড। প্রাদেশিক শাসন ব্যবস্থা বলি, আপনারা এখন এই এজেন্ডাটা নিয়ে কি কাজ করছেন? না, এই এজেন্ডাটা নিয়ে আমাদের এখন কাজ করার কোনো সুযোগ নেই। এটাতে একটা বড় ধরনের প্রশাসনিক সংস্কার দরকার হয়। সেই সংস্কারের জন্য আমাদেরকে পার্লামেন্টে সেইভাবে যেতে হবে, সেইভাবে আমাদের জনসমর্থন এবং পার্লামেন্টের সমর্থন নিতে হবে, তারপরে শুধু এটা আমরা করতে পারবো। কাজে ওটার দিকে দৃষ্টি রেখে আমাদের এখন যেটা দরকার, সেটাকে দলকে সেভাবে সংঘবদ্ধ করা, জনগণের আস্থা অর্জনের চেষ্টা করা, এবং